প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এ ইউনিট 5 অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি রয়েছে। ইউনিট 5 এ অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। প্রথমে বলি এই চ্যাপ্টারটায় মার্কস ডিভিশনটা কিভাবে রয়েছে। মার্কস ডিভিশনে 2 মার্কসের কোশ্চেন আসবে একটা, তাই 2 into 1 2, আর 6 মার্কসের কোশ্চেন আসবে একটা, তার মানে 6। টোটাল এই চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে 8 নম্বরের কোশ্চেন্স। আমরা প্রথমে চ্যাপ্টারটাকে দেখব, ইউনিটটাকে দেখব, ইউনিটের সাবসেকশনস গুলোকে পরপর দেখব। প্রত্যেকটা সেকশনের পরে কি কি কোশ্চেন্স হতে পারে, প্রবাবল কোশ্চেন্স এখান থেকে হতে পারে সে সম্পর্কেও আমরা একটা বিস্তৃত ধারণা দেব। এখন এই জায়গায় আমাদের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বা ইনক্লুসিভ গ্রোথের সংজ্ঞা কি এবং তার মেজারমেন্ট বা পরিমাপ কিভাবে করব। প্রথমে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে আমরা প্রথমে বলবো বিশ্ব ব্যাংকের সংজ্ঞা কি দিয়েছিল ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলে, তার মানে হোয়াট ইজ দ্য মিনিং, এর অর্থ কি। সেই জায়গায় বিশ্ব ব্যাংকের বক্তব্য ছিল যে বিশ্ব ব্যাংক বলেছিল যে অর্থনৈতিক সম্প্রসারণের বা সমৃদ্ধির গতি, সমৃদ্ধির গতি বা প্যাটার্ন যেটা রয়েছে, সেই সমৃদ্ধির গতি বা প্যাটার্ন, এই গতি বা প্যাটার্ন বা নকশার যে সংযুক্তিকরণ, তাকে আমরা বলছিলাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। এখন প্রশ্ন দাঁড়ালো ন্যাচারালি যে গতি কি, প্যাটার্ন বা নকশা কি। এখন আমরা দেখে এসেছি এর আগে যে অর্থনৈতিক বৃদ্ধি আর অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কিন্তু এক জিনিস নয়। অর্থনৈতিক বৃদ্ধিতে আমরা দেখব হচ্ছে বা সমৃদ্ধির, অর্থনৈতিক বৃদ্ধি বা অর্থনৈতিক সমৃদ্ধি একই কথা। অর্থনৈতিক সমৃদ্ধির গতি হচ্ছে, গতি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি জাতীয় আয়, কোন দেশের জাতীয় আয় বা জিডিপি কত দ্রুত বাড়ছে। তার মানে গতি মাপছে হচ্ছে কোন দেশের জাতীয় আয় এবং জিডিপির বৃদ্ধিকে। তার মানে কোন দেশের জাতীয় আয়, জিডিপির বৃদ্ধি মানে সেই দেশের মাথা পিছু আয়ের বৃদ্ধি কত দ্রুত বাড়ছে, সেটাকে দেখছে হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি বা অর্থনৈতিক সমৃদ্ধি, যেটাকে আমরা গতি বলে দেখিয়েছি। এখন এই যখন আমরা বলছি কোন দেশের জাতীয় আয় ধরা যাক 1 লক্ষ টাকা, তার মানে এই 1 লক্ষ টাকা যখন বললাম, তার মানে সেটা একটা সংখ্যা দিয়ে তাকে নির্দেশ করলাম। তার মানে সংখ্যা বলতে আমাদের কনসেপশন আছে, আমাদের ধারণা আছে যে কোনটা পরিমাণগত দিক, অর্থনীতির কোনটা পরিমাণগত দিক, কোনটা গুণগত দিক। তাহলে পরিমাণগত দিকে যখন আমরা বলছি যে কোন দেশের জাতীয় আয় 1 লক্ষ টাকা, সেটা পরিমাণগত দিক। তার মানে অর্থনৈতিক বৃদ্ধি দেখাচ্ছে পরিমাণগত দিককে, শুধুমাত্র পরিমাণগত দিককে দেখাচ্ছে, গুণগত দিককে নয়। ঘটনা হচ্ছে তাহলে গুণগত দিক কোনটা? প্রশ্ন হচ্ছে গুণগত দিকের জায়গাটা হচ্ছে
যে 1,00,000 টাকা আয় হয়েছে আমার দেশে, কিন্তু ধরা যাক কোনো ব্যক্তি 1,00,000 টাকা আয় করেছে, এটা পরিমাণগত দিক, কিন্তু সেই ব্যক্তি ওই 1,00,000 টাকা আয়ে তার কতখানি পরিশ্রম, কতখানি কর্মদক্ষতা ঢুকে আছে, এটা কিন্তু পরিমাপ করা যাচ্ছে না। কেননা কর্মদক্ষতা, পরিশ্রম ওইভাবে সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। ফলে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র সংখ্যা দ্বারা পরিমাপযোগ্য, যা পরিমাণগত দিককে নির্দেশ করছে, গুণগত দিককে নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে গতি কাকে বলে, অর্থনৈতিক সম্প্রসারণের বা সমৃদ্ধির গতি কাকে বলে, সেটাকে আমরা এক্সপ্লেন করলাম। এবার বাকি রইল হচ্ছে প্যাটার্ন বা নকশা। অর্থনৈতিক সমৃদ্ধির প্যাটার্ন বা নকশা কোনটা? অর্থনৈতিক সমৃদ্ধির প্যাটার্ন বা নকশা বলতে আমরা বোঝাবো যে যে জাতীয় আয়, আমার দেশের যে জাতীয় আয় হয়েছে, সেই জাতীয় আয়ের পরিমাণগত দিক হচ্ছে সংখ্যা দ্বারা নির্দেশ করেছি। এখন এই যে 1,00,000 টাকা আয় হয়েছে, এই 1,00,000 টাকা তো আয় শুধুমাত্র আম্বানি জিও বেচে আয় করেনি। শুধু আম্বানির জিও বেচে 1,00,000 টাকা আমার দেশের আয় হয়। প্রশ্ন দাঁড়ালো যে এই 1,00,000 টাকা আয় কি একজন ব্যক্তি করেছে, নাকি এই 1,00,000 টাকা আয়ের মধ্যে আমার দেশের জনসাধারণের অন্তর্ভুক্তি হয়েছে, বা আমার দেশের জনসাধারণের কতখানি অন্তর্ভুক্তি রয়েছে, বা কিভাবে এই 1,00,000 টাকা আয় হয়েছে, অথবা জনসাধারণের এই 1,00,000 টাকা আয়ে অংশগ্রহণ কতখানি রয়েছে, এইটাকে আমরা বলছি হচ্ছে অন্তর্ভুক্তি। তার মানে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দুটো দিক। একটা হচ্ছে অন্তর্ভুক্তি, যেটা জনসাধারণের সার্বিকভাবে জনসাধারণ এর মধ্যে অংশগ্রহণ করেছে কিনা, আর বৃদ্ধি হচ্ছে ওই পরিমাণগত দিক, জাতীয় আয় কতখানি বৃদ্ধি পেয়েছে। নেক্সট আমরা যাবো যে আমরা দেখব হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দুটো অংশ কি কি? অন্যভাবে আরেকটু অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে আরেকটু অন্যভাবে উপস্থাপনা করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে জাতীয় আয়ের বৃদ্ধি, আর সমভাবে বন্টন, অর্থাৎ জাতীয় আয়ের বৃদ্ধি যেটা সমভাবে বন্টন হয়েছে। এখন সমভাবে বন্টন হয়েছে কিনা, কিভাবে হচ্ছে সেটা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় আয়ের বৃদ্ধিতে আমার দেশের সমস্ত উৎপাদন একক যদি সবাই অংশগ্রহণ করে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। যেমন একটা উদাহরণ দিই, যে আমার দেশে জিডিপি বাড়ছে, কৃষিজ উন্নতি বাড়ছে বলে, কৃষিজ উন্নতি, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, ফলে কৃষির একটা বিশাল অবদান রয়েছে জাতীয় আয়। তো সেই জায়গা থেকে কৃষিজ আয় বাড়লে বা কৃষিজ উৎপাদনের পরিমাণ যদি বাড়ে, আমার দেশের সরকার করছে কি, সেই কৃষকদের উৎপাদিত ফসল বা খাদ্যশস্য সরকার কিনছে এবং রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে বা গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজে তা বন্টন করছে।
তার মানে কৃষিজ উন্নতিও যেমন রয়েছে, তেমনি গণবন্টন ব্যবস্থাও রয়েছে। কৃষিজ উন্নতি যদি অর্থনৈতিক বৃদ্ধির দিক হয়, তাহলে গণবন্টন ব্যবস্থা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিক, অন্তর্ভুক্তির দিক। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে গণবন্টন ব্যবস্থা যদি যত প্রসারিত করতে পারবো, সরকার যত প্রসারিত করতে পারবে, তত দেশের সমস্ত জনসাধারণকে বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। তার মানে দেশের জনসাধারণ অংশগ্রহণ করছে, অন্তর্ভুক্তিকরণ ঘটছে। তার মানে আগে তো অর্থনৈতিক বৃদ্ধি হতে হবে, তারপর তো অন্তর্ভুক্তিকরণ। মানে আগে তো কৃষিজ উন্নতি ঘটতে হবে, কৃষিজ উৎপাদন বাড়তে হবে, তারপর তো গণবন্টন ব্যবস্থা। তো তার মানে জাতীয় আয়ের বৃদ্ধি যদি অর্থনৈতিক বৃদ্ধির গতি হয়, তাহলে সমভাবে বন্টন, এটা হচ্ছে অন্তর্ভুক্তিকরণ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। মধ্যে যেমন জাতীয় আয়ের বৃদ্ধিও থাকবে, আবার তার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন বা সমভাবে বন্টনও থাকবে। নেক্সট যাবো আমরা যে জেনারেলি দেশের আয় বৃদ্ধি। আমি ধরে নিই আয় বৃদ্ধি হয় কি করে দেশের আয় বৃদ্ধি ধরে নিই পুঁজিবাদের বিনিয়োগ বৃদ্ধি, অর্থাৎ ক্যাপিটালিস্ট যারা, দেশের বিনিয়োগকারী যারা, তারা বিনিয়োগ বাড়াচ্ছে। যদি তারা বিনিয়োগ বাড়ায়, বিনিয়োগের মধ্যে দিয়ে যারা ব্যবসায়ী পুঁজিপতি, তাদের মুনাফা বাড়ছে। তার মানে পুঁজিবাদের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদের মধ্যে দিয়ে আমাদের বিনিয়োগ যেমন বাড়ছে, তেমনি পুঁজিবাদীর মুনাফাও বাড়ছে, মেনে নিলাম। এখন যদি পুঁজিবাদের মুনাফা বাড়ে, তার মানে একদিক থেকে বলতে পারি যে পুঁজিবাদ বা ব্যবসায়ী বা এন্টারপ্রেনার সে উৎপাদনে নিযুক্ত রয়েছে, ঠিক কথাই, কিন্তু অ্যাকচুয়ালি উৎপাদনটা করছে শ্রমিক। তার মানে শ্রমিকের উৎপাদনশীলতার একটা অংশ নিয়ে যাচ্ছে হচ্ছে মুনাফা হিসেবে ব্যবসায়ী শ্রেণী বা পুঁজিবাদী শ্রেণী। তার মানে শ্রমিকের যতখানি উৎপাদন, যতখানি প্রতিদান পাওয়ার কথা ছিল, ততখানি প্রতিদান শ্রমিক পাচ্ছে না। ফলে ঘটছে কি? শ্রমিক শোষণ ঘটছে। তার মানে পুঁজিবাদী মুনাফা বৃদ্ধির ফলে শ্রমিক শোষণ বাড়ছে। এই অবস্থায় দাঁড়িয়ে অ্যাডাম স্মিথ বলেছিল যে এক কাজ করো, বাজারকে বাজারের মতো ছেড়ে দাও। বাজারকে বাজারের মতো ছেড়ে দাও বলতে বাজারের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভারসাম্য দাম বাজারে নির্ধারিত হোক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেইনস বলল, যদি বাজারকে বাজারের মতো ছেড়ে দেওয়া যায়, তাহলে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে ভারসাম্য দাম নির্ধারিত হবে, সেই ভারসাম্য দাম যদি খুব বেশি হয়, তাহলে জনসাধারণ বা শ্রমিকের ক্রয় ক্ষমতা কমবে, ফলে তারা শোষিত হবে। তাই ভারতবর্ষের ক্ষেত্রে আমরা নিলাম কি? মিশ্র অর্থনীতি নিলাম। তাহলে ভারতে মিশ্র অর্থনীতি গৃহীত হলো। সেই মিশ্র অর্থনীতি নেওয়ার ফলে সঙ্গে সঙ্গে যেটা ঘটলো সেটা হচ্ছে যে বেসরকারি এবং সরকারি মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যেই পড়েছি আমরা, যে মিশ্র অর্থনীতির মধ্যে বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে সহাবস্থান থাকবে। তার মানে ব্যবসায়ী পুঁজিপতি শ্রেণীও থাকবে, তার মানে বেসরকারি ক্ষেত্রেও থাকবে, আবার সরকারও উৎপাদনে অংশগ্রহণ করবে, অর্থাৎ সরকারি ক্ষেত্রেও থাকবে। এখন
বেসরকারি ক্ষেত্র যদি থাকে, এই বেসরকারি ক্ষেত্র তো বিনিয়োগ করছে, বৃদ্ধি করছে, বিনিয়োগ বৃদ্ধি করছে, ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। ইনভেস্টমেন্ট বাড়ানোর ফলে বেসরকারি উদ্যোগপতিদের মুনাফা হচ্ছে। যদি মুনাফা হয়, তাহলে এই অবস্থায় সরকার করছে কি? এই অবস্থায় সরকার ওই বেসরকারি ক্ষেত্রের উপর কর আরোপ করছে। সরকার যখন ওই বেসরকারি ক্ষেত্রের যে মুনাফা সৃষ্টি হয়েছে সেই মুনাফার উপর কর আরোপ করছে, কর আরোপ করার ফলে সরকারের রাজস্ব বাড়ছে, সরকারি আয় বাড়ছে। আমরা দেখে এসেছি, আমাদের ইউনিট 2 তে রয়েছে যে সরকারের রাজস্ব বাড়ে কর আরোপের মধ্যে দিয়ে। সরকারি রাজস্ব যদি বৃদ্ধি পায়, তাহলে সরকার ওই রাজস্ব নিয়ে, সরকার তো নিজের পকেটে রাখবে না, সরকার করবে কি? ওই রাজস্ব বিভিন্ন ধরনের সরকারি ভর্তুকিতে ব্যয় করছে, সরকারি ভর্তুকি দিচ্ছে বা জনকল্যাণমূলক খাতে ব্যয় করছে। কিরকম ভর্তুকি? যেমন গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গিয়ে সরকার করলো কি? সেখানে স্কুল, কলেজ, বিল্ডিং তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে, পুকুর কাটছে। এখন এই সমস্ত কাটার জন্য শ্রমিকের দরকার। আর যারা দারিদ্র সীমার নিচে রয়েছে, সেই সমস্ত পরিবারের একজনকে বছরে 100 দিনের কাজ মজুরি ভিত্তিতে কাজ দিচ্ছে। তাহলে ওই রাজস্বটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে? না, সাধারণ মানুষ, শ্রমিকের কাছে, জনসাধারণের কাছে, অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ ঘটছে জনসাধারণের। এখন তারাও তো আয় করছে, সরকারের যে ভর্তুকি তারা পাচ্ছে, যে মজুরি পাচ্ছে, বেতন পাচ্ছে, উৎপাদন বাড়ছে, তারা দেশের জাতীয় আয় বাড়ছে। তাহলে তারাও কিন্তু এই সাধারণ মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করা হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে। এখন অর্থাৎ সরকারি প্রজেক্ট নেওয়া হয়েছে, প্রকল্প নেওয়া হয়েছে, এমজি এনআরইএ, যেটা আমরা পড়ে এসেছি। ফলে সমাজে জনসাধারণ কাজ পাচ্ছে, যার ফলে সমাজে আয়ের একটা সাম্য বন্টন আনার চেষ্টা চলছে। এই যে আয়ের সাম্য বন্টন ঘটলো, কর্মসংস্থান বাড়লো, একে কর্মসংস্থান বাড়বার সঙ্গে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দারিদ্র্য কমছে। জীবনযাত্রার দারিদ্র্য যদি কমে, তাহলে দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের জীবনযাত্রার মান বাড়ছে। জীবনযাত্রার মান বাড়ছে মানে তাদের উন্নতির ধারায় আমরা সার্বিকভাবে জনসাধারণকে অন্তর্ভুক্তি করাতে পারছি। তাই আমরা তাকে বলছি অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি আসছে, ফলে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি সৃষ্টি হচ্ছে। নেক্সট আমরা দেখব হচ্ছে যে এটা তো গেল হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জায়গায়। এর সঙ্গে আরো দুটো বিষয়কে আমি যুক্ত করতে চাই। একটা হচ্ছে যে জনসাধারণকে প্রয়োজনীয় সেবায় সংযুক্তিকরণ করতে হবে। সাধারণ মানুষকে প্রয়োজনীয় সেবায় সংযুক্তিকরণ করতে হবে। প্রয়োজনীয় সেবা কি? প্রয়োজনীয় সেবা হচ্ছে যে আমার সমাজে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য সেবা কেন্দ্র, এগুলো তৈরি করতে হবে। যদি এগুলো তৈরি হয়, তাহলে সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করবে। শিক্ষা প্রতিষ্ঠান তৈরির মধ্যে দিয়ে সাধারণ মানুষের
মানব সম্পদের বৃদ্ধি ঘটবে, মানব সম্পদের উন্নয়ন ঘটবে। এখন এটা যেমন একটা দিক, তার মানে জনসাধারণকে প্রয়োজনীয় সেবায় সংযুক্তিকরণ করব, ঠিক পাশাপাশি আর একটা দিক হচ্ছে যে মানুষের দক্ষতার উন্নতি ঘটাতে হবে, জনসাধারণের দক্ষতার উন্নতি ঘটাতে হবে। তাহলে প্রথমে বলেছিলাম বিশ্ব ব্যাংকের সংজ্ঞা, সেখান থেকে অন্তর্ভুক্তি এবং বৃদ্ধি, বৃদ্ধি কাকে বলছে, গতি কাকে বলছে, নকশা বা প্যাটার্ন, সেখান থেকে অন্তর্ভুক্তিকরণ, তার সঙ্গে ফেলেছিলাম হচ্ছে আয়ের বৃদ্ধি এবং আয়ের বৃদ্ধির সমবন্টন। আয়ের বৃদ্ধিটা যদি অর্থনৈতিক গতির দিক হয়, অর্থনৈতিক সমৃদ্ধির দিক হয়, বৃদ্ধির দিক হয়, তাহলে সমভাবে বন্টন, এই সমভাবে বন্টন সমাজে বন্টন হচ্ছে সেবা, সেটাকে আমরা অন্তর্ভুক্তির দিক বলছি। এই অবস্থায় দাঁড়িয়ে আরেকটা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বা ইনক্লুসিভ গ্রোথের আরেকটা ডেফিনেশন আমরা দেব। আরেকটা ডেফিনেশন হচ্ছে, সেই ডেফিনেশনটা হচ্ছে ওইসিডি। ওইসিডি বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, এর সংজ্ঞা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলে তার সংজ্ঞা। তার মানে একটা সংজ্ঞা দিয়েছি বিশ্ব ব্যাংকের, আর একটা সংজ্ঞা দিচ্ছি ওইসিডি। সেই সংজ্ঞাটা হচ্ছে যে যদি অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক বৃদ্ধি যদি সুষ্ঠু এবং সঠিকভাবে সমাজে বন্টিত হয়, তবে তার সমস্ত জনসাধারণের জন্য একটা সুযোগ তৈরি করবে। একে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলবো। কৃষিজ উন্নতি বাড়ছে, অর্থনৈতিক বৃদ্ধি ঘটছে, গণবন্টন ব্যবস্থা আসছে, তার মানে তার সঠিক সমাজে বন্টন ঘটছে এবং জনসাধারণের সেই গণবন্টন ব্যবস্থায় অংশগ্রহণ বাড়ছে, সুযোগ বাড়ছে। এটাকে বলছি আমরা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। নেক্সট যাব আমরা এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি আলোচনা করতে গিয়ে এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মধ্যে কি কি আছে, মানে কি কি দেখব। প্রথম দেখব হচ্ছে আমরা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলে। অলরেডি আমি ডিফাইন করেছি, সংজ্ঞা দিয়েছি, কাকে বলে সংজ্ঞা দিয়েছি একটা বিশ্ব ব্যাংকের দিক থেকে, একটা দিয়েছি হচ্ছে ওইসিডির দিক থেকে, কাকে বলে বলেছি। দ্বিতীয় দেখব হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বিষয় কি কি, কোনগুলো অন্তর্ভুক্ত, কি কি বিষয় অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে রয়েছে। তৃতীয় দেখব এর প্রয়োজন কেন, কি দরকার, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কি দরকার। তারপর দেখব অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি তৈরি করতে গেলে কি কি পরিকল্পনা কৌশল নেওয়া হয়েছে। তারপর দেখব এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি, যদি সমস্যার সম্মুখীন হই সেই প্রসঙ্গে পরামর্শ, এবং এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কনটেক্সটে বা পরিপ্রেক্ষিতে সরকারি উদ্যোগের সাম্প্রতিক যে সরকারি উদ্যোগ, সেই সাম্প্রতিক সরকারি উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলব। তাহলে এই 7টা বিষয় অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির আলোচনার দিক। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বিষয় অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলে এসছি, এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বিষয় কি, এই বিষয়গুলো বলতে গিয়ে আমরা প্রথমে যাচ্ছি কি কি বিষয় আছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি।
প্রথম দেখতে পাচ্ছি যে কর্মসংস্থান সৃষ্টি, ও তার মানে এটা অন্তর্ভুক্তিকরণের বিষয় বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বিষয়। তার মানে দেশের জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দ্বিতীয় দেখছি সামাজিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে হবে। তারপর দেখছি আর্থিক অন্তর্ভুক্তি চাই, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে সম বন্টন বা সাম্য বন্টন দরকার, প্রযুক্তিগত উন্নয়ন দরকার, পরিবেশের ভূমিকা রয়েছে, আঞ্চলিক বৈষম্য রয়েছে, এবং শেষ কৃষিজ ডেভেলপমেন্ট বা কৃষিজ উন্নয়ন রয়েছে। তার মানে এগুলো নিয়ে এগুলোকে আমরা কি করে অ্যাকোমোডেট করব অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে, এই বিষয়গুলোকে সেগুলো দেখব। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা প্রথম দেখব হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। প্রথম বিষয় হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। এই কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আমরা বলছি যে দরকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হবে যদি দক্ষতা বাড়ে, দক্ষতার যদি উন্নতি হয়। আমরা বলেছিলাম এর আগে যে দুটো জিনিসকে যোগ করেছিলাম, একটা হচ্ছে প্রয়োজনীয় সেবার মধ্যে অন্তর্ভুক্তিকরণ, আর একটা হচ্ছে দক্ষতার উন্নতি। তার মানে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে দক্ষতার উন্নতি ঘটাতে হবে। তা দক্ষতার উন্নতি ঘটলো, তার মানে দক্ষতার উন্নতি যদি ঘটাতে যাই তাহলে প্রয়োজন হচ্ছে, আমার দেশের একটা এজ গ্রুপ আছে যারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেয়, যেখান থেকে দেশের জাতীয় আয়ের বিশাল অংশ আমরা পাই। তারা উৎপাদনের সঙ্গে সক্রিয়ভাবে, মানে কর্মক্ষম জনসংখ্যা। এই কর্মক্ষম জনসংখ্যা হচ্ছে 15 থেকে 64 বছর বয়স পর্যন্ত ধরে আমাদের। তাহলে এই এজ গ্রুপ, সেই এজ গ্রুপটাকে আমরা বলছি কর্মক্ষম জনসংখ্যা, এবং এই কর্মক্ষম জনসংখ্যাকে কাজে লাগিয়ে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তাদের থেকে যে আয়, সেটাকে সবচেয়ে বেশি হারভেস্ট করতে হবে। এটা আমাদের লক্ষ্য। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি হচ্ছে যে কি দরকার কর্মসংস্থান বৃদ্ধি করার। কর্মসংস্থান বৃদ্ধি করার প্রথম প্রয়োজন, তার মানে কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা কোথায়? কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তাকে আমরা তিনটে দিক থেকে মাপবো। কেন প্রয়োজন? একটা হচ্ছে অর্থনৈতিক দিক, একটা হচ্ছে স্থিতিশীলতার দিক, আর একটা হচ্ছে সামাজিক দিক। তার মানে একটা গেল অর্থনৈতিক, একটা গেল স্থিতিশীলতা, একটা গেল সামাজিক দিক, যে কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজন কেন। এখন অর্থনৈতিক দিক নাম্বার 1 যে পয়েন্টসটা করেছি, এই অর্থনৈতিক দিকে ঘটনা হচ্ছে যে যত দেশের লোক কাজ পাবে, উৎপাদন দেশের তত বাড়বে, দেশের জিডিপি তত বাড়বে। দরকার, প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে ব্যবসা সম্প্রসারিত হয়। ব্যবসা কি করে সম্প্রসারিত হবে? ব্যবসা হচ্ছে যত লোক কাজ পাবে তাদের হাতে আয় আসবে, তারা চাহিদা সৃষ্টি করবে। চাহিদা সৃষ্টি করবে মানে বাজারের আয়তন বাড়বে। বাজারের আয়তন বাড়লে সেটাকে যোগান দেওয়ার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, ফলে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সম্প্রসারিত হবে। 3 নম্বর দিক হচ্ছে যে যত ব্যবসা সম্প্রসারিত হবে, বাজারে মানুষের যত চাহিদার বৈচিত্র্যকরণ ঘটবে, তত সেই দ্রব্য যোগান দেওয়ার জন্য
বিভিন্ন ধরনের উদ্যোক্তা সৃষ্টি হবে। তাই 3 নম্বর হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি কেন? তার মানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, এক হচ্ছে দেশের জিডিপি বাড়ছে, অর্থনৈতিক দিকে ব্যবসা সম্প্রসারিত হচ্ছে, উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। 4 হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক পরিকাঠামো কিভাবে বৃদ্ধি পাচ্ছে? অর্থনৈতিক পরিকাঠামো হচ্ছে আমি যদি কাজ পাই আজকে, কালকে আমি আমার প্রয়োজন ভোগটুকু মিটিয়ে যে টাকাটা থাকবে, তার জন্য একটা সঞ্চয় প্রতিষ্ঠান যদি থাকে, সেখানে গিয়ে নিরাপদ সঞ্চয় প্রতিষ্ঠান যদি থাকে, সেখানে গিয়ে টাকাটা রাখবো। তার মানে ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ ঘটাতে হবে। তার মানে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাচ্ছে। নেক্সট, সামাজিক দিকে আমরা বলছি যে 1 নম্বর হচ্ছে সামাজিক দিকে লোকে যত কাজ পাবে, লোকের জীবনযাত্রার মান তত বাড়বে, দারিদ্র্য কমবে। 2 হচ্ছে যে যদি কর্মসংস্থান না থাকে, তাহলে মানুষের হতাশা, অবসাদ বৃদ্ধি পেত। তাই মানুষকে এই হতাশা, অবসাদ থেকে মুক্তি দেওয়ার জন্য কর্মসংস্থান চাই। ফলে যদি না পেত তারা কাজ, তাহলে তারা চুরি করত, ডাকাতি করত, ফলে সামাজিক ক্ষেত্রে অর্থাৎ একটা বিশৃঙ্খলা তৈরি হতো। তাই কর্মসংস্থান প্রয়োজন তাদের এই হতাশা, অবসাদ থেকে মুক্তি দেওয়ার জন্য। তাই সামাজিক স্থিতিশীলতা তৈরি হচ্ছে। নেক্সট, যত লোক কাজ পাচ্ছে, সমাজের বৈষম্য ধীরে ধীরে কমছে। এরপর দেখবো হচ্ছে স্থিতিশীলতার দিক। স্থিতিশীলতার দিক হচ্ছে যে আমাদের যত কর্মসংস্থান বাড়বে, আমার দেশের জনসাধারণ যত কাজের সুযোগ পাবে, কাজ করবার সুযোগ পাবে, কাজের সুযোগ পাবে, ফলে আমার দেশের মানব সম্পদ তাকে আমরা ব্যবহার করতে পারব যত কর্মসংস্থানের সুযোগ পাবে। যত লোক কর্মসংস্থান, যত জনসাধারণ কর্মসংস্থান পাবে, সরকার তাদের আয়ের উপর প্রত্যক্ষ কর বসাবে। আমরা যেটা ইউনিট 2-তে রেখে এসেছি, প্রত্যক্ষ কর বসানোর ফলে আমাদের সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে। তার মানে এগুলো গেল হচ্ছে আমাদের কর্মসংস্থান কেন প্রয়োজন। এখন নেক্সট দেখব কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে, কর্মসংস্থান যে তৈরি হবে, সুযোগ তৈরি হবে, সেক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যে সমস্যাগুলো, সেটা হচ্ছে প্রথম, যথেষ্ট পরিমাণে উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীর অভাব। মানে ঘটনা হচ্ছে এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কর্মী প্রচুর চাই। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এই জায়গাটা দক্ষ কর্মীর অভাব আমার দেশে রয়েছে। নেক্সট হচ্ছে, এটা তো আছেই। দ্বিতীয় হচ্ছে প্রচলিত প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক যুবতী, যে তারা পড়াশোনা করেছে, তারা ট্রেন্ড, যে প্রচলিত ধারায় পড়াশোনা করেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, স্নাতকোত্তর, এছাড়াও কিছু কম্পিউটারের কোর্স করেছে। তার মানে প্রচলিত প্রশিক্ষণ প্রাপ্ত। কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত, তাদের ট্রেনিং রয়েছে, তারা শিক্ষিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু তারাও, সেই সমস্ত মানুষজন বেকার হয়ে রয়েছে, তাদের কোনো কর্মসংস্থান নেই। কর্মসংস্থানের সৃষ্টির সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে মাত্র 25% নারী সক্রিয়ভাবে কর্মে নিযুক্ত রয়েছে। গ্রামাঞ্চলে তো এরকম দেখতে পাই যে বহু পরিবারে
ক্লাস 10 প্লাস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ধরেই নেওয়া হয় এটা সামাজিক কুসংস্কারের জায়গা, ধরেই নেওয়া হয় মেয়েদের কাজ হচ্ছে বাড়িতে না। কেন তা? কল্পনা চাওলা তো আছে আমাদের। তাহলে নারী শক্তি কম অংশগ্রহণ, সে বিভিন্ন সামাজিক সমস্যার জন্য, কুসংস্কারের জন্য, তাদেরকে দমিয়ে রাখবার জন্য এই নারী শক্তির কম অংশগ্রহণ রয়েছে। কর্মসংস্থানের সমস্যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এর ব্যবহার। এখন ডাক্তার অপারেশন করতে গিয়ে রোবোটিক্স ব্যবহার করছে। তার মানে খুব দ্রুত প্রযুক্তির পরিবর্তন ঘটছে। এই প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেইভাবে দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে না। কর্মসংস্থান সৃষ্টির সমস্যা। অসংগঠিত ক্ষেত্রের বৃদ্ধি। নেক্সট, অসংগঠিত ক্ষেত্রের বৃদ্ধি। অসংগঠিত ক্ষেত্র কার? নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, যারা বিভিন্ন ফ্ল্যাটে কাজ করছে, ফ্ল্যাট তৈরি করছে, যে সমস্ত মজুরি ভিত্তিক শ্রমিক রয়েছে, তাদের কোনো কাজের নিরাপত্তা নেই, নিশ্চয়তা নেই, আজ আছে কাল চলে যেতে পারে। এই অসংগঠিত ক্ষেত্রে প্রচুর পরিমাণ শ্রমিক ঢুকে রয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা দ্বিতীয় পয়েন্টে দেখেছিলাম প্রচলিত প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতী রয়েছে, দেখা যাচ্ছে যে ইউনিসেফের রিপোর্ট 2019 অনুযায়ী আমাদের দেশের জনসংখ্যার মাত্র 47%, মাত্র 47% তাদের শিক্ষার সঙ্গে দক্ষতার কোনো মিল নেই। তারা যা পড়াশোনা করেছে তার সঙ্গে দক্ষতার কোনো মিল নেই। শুধু তাই নয়, আমরা ভিশন নিয়েছি, আমাদের লক্ষ্য আছে। সেই লক্ষ্য হচ্ছে 2030 সালে কাজের ধরনের যে পরিবর্তন আসতে চলছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসতে যাচ্ছে, রোবোটিক্সের ব্যবহার আসতে যাচ্ছে। ঘটনা হচ্ছে যে আমাদের দেশের যে শ্রমিক বা জনসাধারণ দাঁড়িয়ে রয়েছে, বেকার যুবক যুবতী দাঁড়িয়ে রয়েছে, তাদের এই যে দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের ফলে প্রশিক্ষণপ্রাপ্ত, শিক্ষিত, দক্ষ, কর্মক্ষম জনসংখ্যা, যে এই গ্রুপটা বলেছিলাম 15 থেকে 64, ওই কর্মক্ষম জনসংখ্যা তারা কোনো কাজই পাবে না। কেননা তাদের ওই দক্ষতা এখনো তারা তৈরি করতে পারেনি, আমার দেশ তৈরি করতে পারেনি ওই পরিমাণ দক্ষতা। নেক্সট, আরো ভয়ঙ্কর যে তথ্য, সেই ভয়ঙ্কর তথ্য হচ্ছে জনসংখ্যার 30% যাদের না আছে শিক্ষা, না আছে কর্মসংস্থান, না তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এটাকে আমরা এইভাবে বলি NEET, NEET, not in education, employment and training। তার মানে 30%, মানে 100 জনের মধ্যে 30 জন, তাদের না আছে শিক্ষা, না আছে কর্মসংস্থান, না আছে প্রশিক্ষণ। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের কর্মসংস্থানের সৃষ্টির ক্ষেত্রে সমস্যা। আমরা পরিকল্পনা, কৌশল, সরকারি উদ্যোগ একসঙ্গে জট ডাউন করছি, আগে বিষয়গুলোকে নিয়ে পরপর যাচ্ছি। এরপর দেখব সামাজিক ক্ষেত্র। যে প্রথম যে বিষয়গুলো বলেছিলাম তার মধ্যে ছিল কর্মসংস্থান সৃষ্টি, তারপর বলেছিলাম সামাজিক ক্ষেত্রের উন্নতি। এখন সামাজিক ক্ষেত্রের উন্নতি আমরা মাপবো কি দিয়ে? সামাজিক ক্ষেত্রের উন্নতি
আমরা মাপি হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি ইন্ডেক্স। সোশ্যাল ইকুয়ালিটি ইন্ডেক্স দিয়ে মাপি। এখন প্রশ্ন হচ্ছে সামাজিক ক্ষেত্রের উন্নতিতে সমস্যা কোথায়? কোথায় কোথায় সমস্যা? সামাজিক ক্ষেত্রের উন্নতি, সামাজিক ক্ষেত্রের উন্নতিতে সমস্যার জায়গাগুলো হচ্ছে আমার দেশের শিক্ষা ব্যবস্থার প্রসার যতখানি হওয়া উচিত ছিল। প্রত্যন্ত অঞ্চলগুলোতে যতগুলো স্কুল কলেজ থাকার কথা, বিশ্ববিদ্যালয় থাকার কথা নেই। বহু জায়গায় আমি দেখেছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত সে কলেজ লেভেল পেরোনোর পর তাকে যদি মাস্টার্স করতে হয়, স্নাতকোত্তরে যেতে হয়, তাকে অন্তত পক্ষে 15 থেকে 20 কিলোমিটার যাতায়াত করতে হয় ডেলি। ফলে শিক্ষার প্রসার কিন্তু সেইভাবে তৈরি হয়নি। নেক্সট হচ্ছে আর্থিক বৈষম্য রয়েছে। ধনী আছে, গরিব রয়েছে আমার সমাজে, কেউ ধনী কেউ গরিব। সামাজিক ক্ষেত্রের উন্নতির সমস্যা। নেক্সট হচ্ছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য মানে হচ্ছে নারী পুরুষের ভেদাভেদ। আমরা সমাজে ডিটারমিন করে দিচ্ছি, নির্ধারিত করে দিচ্ছি এগুলো পুরুষের কাজ, এগুলো নারীর কাজ নয়, বা এগুলো শুধুমাত্র নারীর কাজ, মহিলাদের কাজ, এগুলো পুরুষের কাজ না। ভুল ধারণা। এখন আমরা দেখতে পাচ্ছি বাস, ট্রেন, অটো, এগুলো আমরা ভাবতেই পারতাম না আজ থেকে 10-15 বছর আগে। ভাবতেই পারতাম না যে মহিলারা এগুলো চালাতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি রেল থেকে শুরু করে, বাস থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে মহিলারা এগিয়ে এসছে। তারা কর্মক্ষম, তারা কাজ করছে। কিন্তু ঘটনা হচ্ছে এখনো সমাজের বৃহৎ পরিমাণের মহিলারা তারা কিন্তু পিছিয়ে রয়েছে সামাজিক কুসংস্কারের জন্য। সেইভাবে পরিকাঠামোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি তাদের কাছে। নেক্সট, আঞ্চলিক বৈষম্য রয়েছে। সামাজিক ক্ষেত্রের সমস্যা। আঞ্চলিক বৈষম্য মানে হচ্ছে মুম্বাইয়ে একজনের জীবনযাত্রার মান যেমন বিহারে জীবনযাত্রার মান কিন্তু এক নয়, বা সিকিমে জীবনযাত্রার মান কিন্তু এক নয়, ফারাক রয়েছে। তাই আঞ্চলিক বৈষম্য রয়েছে। সামাজিক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভাজন। আমরা সমাজের মধ্যে ভেদাভেদ করে রেখেছি। উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্ট, পার্সি আলাদা আলাদা করে ফেলেছি। ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে, উৎপাদনে অংশগ্রহণ করতে হবে, তবেই তো দেশের উন্নতি। সুতরাং সামাজিক ক্ষেত্রে এই সাম্প্রদায়িক এবং ধর্মীয় বিভাজন কিন্তু একটা সমস্যা। নেক্সট হচ্ছে প্রযুক্তিগত প্রবেশাধিকারের অভাব। অর্থাৎ যেভাবে প্রযুক্তি আসার প্রয়োজন ছিল সেইভাবে প্রযুক্তি কিন্তু আসছে না। তাহলে এগুলো গেল হচ্ছে সব, এগুলো আমরা যা দেখলাম সেগুলো হচ্ছে সব সমস্যা। এরপর দেখব আমাদের প্রয়োজনীয়তা কোথায়। প্রয়োজনীয়তা, এই সামাজিক ক্ষেত্রের উন্নতির প্রয়োজনীয়তা কোথায়, আমার দেশের কি কাজে লাগবে। এক হচ্ছে সামাজিক ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলোকে যদি সরাতে পারি, আরো বহু লিঙ্গ বৈষম্যকে সরিয়ে দিয়ে আরো নারীর যদি ক্ষমতায়ন ঘটানো যায়, তাদেরকে যদি সক্রিয়ভাবে কর্মসংস্থানে অংশগ্রহণ করাতে পারি, তাহলে অবশ্যই ভাবে দেশের জিডিপি বাড়বে, দেশের মোট জাতীয় উৎপাদন বাড়বে, অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে। তাদের হাতে যদি
অর্থ আসে, অর্থের যোগান তাদের হাতে যদি বাড়ে, তাহলে তাদের জীবনযাত্রার মান বাড়বে। আর জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে দারিদ্র কমবে, তার মানে দারিদ্র হ্রাস করবে। নেক্সট হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, ভীষণভাবে দরকার। আমাদের এগিয়ে আসতে হবে। মহিলাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ দরকার, তাদের ক্ষমতায়ন দরকার। এসসি, এসটি, মাইনরিটিজ, জেনারেল এইভাবে আলাদা না করে তাদেরকে এক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার মানে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। তবেই তো দেশের জিডিপি বাড়বে, দেশের উৎপাদন বাড়বে। নেক্সট হচ্ছে মানব সম্পদ। আমার দেশের যে মানব সম্পদ রয়েছে, সেই মানব সম্পদের সঠিক ব্যবহার প্রয়োজন। মানব সম্পদকে যত সঠিকভাবে ব্যবহার করতে পারবো, দেশের উৎপাদন তত বাড়বে। নেক্সট সঙ্গে হচ্ছে সামাজিক স্থিতিশীলতা। সামাজিক স্থিতিশীলতার জায়গা হচ্ছে যে সমাজের যাতে কোথাও বিশৃঙ্খলতা না থাকে, একটা সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা যদি দেওয়া যেতে পারে, তাহলে আমরা প্রত্যেকে কোন রকম অ্যাংজাইটি, কোন রকম সমস্যা ছাড়াই আমরা কোনো কাজ অনেক বেশি তাতে মনোনিবেশ করতে পারবো। যত বেশি মনোনিবেশ করব, দ্রব্যের উৎপাদন বাড়বে, সময় সংক্ষেপ ঘটবে, দেশের জিডিপি বাড়বে। পরিকল্পনা কৌশল, এই জায়গা থেকে একটু বলি। সামাজিক ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কি কি পরিকল্পনা কৌশল নেব? তৈরি করতে হবে বিদ্যালয়, তৈরি করতে হবে স্বাস্থ্য কেন্দ্র, নারী শিক্ষা এবং তার জন্য লিঙ্গ বৈষম্য সরানোর জন্য নারী শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। নারীদের ক্ষমতায়ন ঘটাতে হবে। বেশি সংখ্যক নারীকে, যত বেশি পারব সংখ্যক নারীকে কাজের মধ্যে আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্বাস্থ্য কেন্দ্র করছি, বিদ্যালয় করছি, এর ফলে কি হয় না, স্বাস্থ্যসম্মত সক্ষম প্রজন্ম সৃষ্টি হয়। যদি বিদ্যালয় তৈরি হয়, সেখানে মানুষ, বিদ্যালয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়, তাহলে সেখানে মানুষ শিক্ষা গ্রহণ করছে, সক্ষম প্রজন্ম তৈরি হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়া মানে স্বাস্থ্যসম্মত এবং সক্ষম প্রজন্ম তৈরি হওয়া। এবং স্বাস্থ্যসম্মত যদি প্রজন্ম সৃষ্টি করতে পারা যায় ভবিষ্যতে, তাহলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আর কর্মসংস্থানের সুযোগ তো আমরা বলেই এসেছি অন্তর্ভুক্তির একটা বিষয়। তাই কর্মসংস্থানের যত সুযোগ বাড়বে, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ঘটবে। তাই সামাজিক ক্ষেত্রের উন্নতি দরকার। নেক্সট আমরা যাব যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে আর্থিক অন্তর্ভুক্তি দরকার। এই আর্থিক অন্তর্ভুক্তি কাকে বলে? আর্থিক অন্তর্ভুক্তি কথাটার মানে হচ্ছে যে অতিরিক্ত আর্থিক পরিষেবা সৃষ্টি করা। অতিরিক্ত আর্থিক পরিষেবা সৃষ্টি কি করে আসবে না, চলো বীমা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করো জনসাধারণের জন্য। যত বেশি বীমা ব্যাংক অ্যাকাউন্ট মানুষের তৈরি হবে, তত আর্থিক অন্তর্ভুক্তিকরণ ঘটবে। একটা উদাহরণ দিই কিভাবে অন্তর্ভুক্তিকরণ ঘটছে, আর্থিক অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ঘটছে। এই আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে যে আমরা সরকারি প্রকল্প রয়েছে, জনধন যোজনা, এই জনধন যোজনা যে পলিসি বা নীতি, সেখানে বলা হচ্ছে চলো জনসাধারণের জন্য জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দাও ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে জনসাধারণ তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সেই ব্যাংকে গিয়ে রাখবে, তাদের মধ্যে ব্যাংকিং একটা অভ্যেস করে উঠবে,
ব্যাংকিং অভ্যেস যদি গড়ে ওঠে, তাহলে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ ব্যাংকে জমা পড়েছে, সেটা বৃহৎ পরিমাণে বিনিয়োগকারী যারা, তারা ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে, ব্যাংক ঋণ দিচ্ছে বিনিয়োগকারীদের, সেই অর্থটা বিনিয়োগকারীরা ঋণ নিয়ে বাজারে বিনিয়োগ করবে, বাজারে বিনিয়োগ বাড়বে, বাজারে বিনিয়োগ বাড়বার ফলে একদিকে ব্যবসার সম্প্রসারণ ঘটবে, নতুন নতুন কলকারখানা তৈরি হবে, ফলে সেখানে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়ছে, তেমনি বাজারের আয়তন বাড়ছে, ফলে এই কর্মসংস্থানের সুযোগ, বাজারের আয়তন বৃদ্ধি, এটাকেই তো আমরা বলেছিলাম অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। তাহলে আর্থিক অন্তর্ভুক্তিও কিন্তু অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির একটা দিক। নেক্সট আমরা দেখব সমবন্টন ব্যবস্থা। সমবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে কিভাবে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ঘটছে। দারিদ্র্য সীমার নিচে আমরা বলে এসেছি যে সরকারি প্রকল্প এমজিএনআরই এর মধ্যে দিয়ে দারিদ্র্য সীমার নিচে যে সমস্ত পরিবার রয়েছে, তাদেরকে, সেই পরিবারের একজনকে বছরে 100 দিনের কাজ প্রদান করা হচ্ছে। 100 দিনের কাজ প্রদানের মধ্যে দিয়ে সেই জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, সুযোগ সৃষ্টি করা হচ্ছে, ফলে জীবনযাত্রার মান বাড়ছে। তাদের জীবনযাত্রার মানের যদি বৃদ্ধি ঘটে, কর্মসংস্থান যদি বাড়ে, তাহলে তাকে আমরা বলবো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি আসছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন। এই প্রযুক্তিগত উন্নয়ন কিরকম, প্রতি মুহূর্তে আমরা এগুলোকে নিয়ে দেখছি, প্রত্যেকটা মানুষ কিরকম প্রযুক্তিগত উন্নয়ন, কেন এটা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। ঘটনা হচ্ছে যে সরকারি একটা পদক্ষেপ এই প্রযুক্তিগত উন্নয়নে, ডিজিটাল ইন্ডিয়া। এখন ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ইন্টারনেট সংযোগ শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ব্রডব্যান্ডের স্পিড আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। আগে শুধু ঘুরেই যেত 2G 3G তে দেখতাম, এখন 5G তে নিয়ে গেছি। তার মানে ব্রডব্যান্ডের স্পিড আগের তুলনায় বেড়েছে। ই কমার্স তৈরি হয়েছে। ই কমার্স মানে অ্যামাজন প্ল্যাটফর্ম, ফ্লিপকার্ট, মন্ত্র, এগুলো তৈরি হয়েছে। লাভ কি হয়েছে না, জনসাধারণ তাদের উৎপাদিত দ্রব্য এই অ্যামাজন, ফ্লিপকার্টে যে সমস্ত তারা উৎপাদন করছে সেগুলো বিক্রি করতে পারছে। আবার ওই অ্যামাজন, ফ্লিপকার্টের মধ্যে দিয়ে অন্য অংশ তারা সেগুলো দেখতে পাচ্ছে এবং কিনতে পারছে। ব্যাংকিং পরিষেবা ডিজিটাল হয়েছে। ব্যাংকিং পরিষেবা ডিজিটাল হয়েছে মানে আমার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আমি যে কোনো ব্যাংকের ক্ষেত্রে তাদের সমস্ত কিছু, অর্থাৎ তাদের সমস্ত কিছু বলতে আমার যে ব্যাংক অ্যাকাউন্টে যা যা আছে, কত টাকা আছে, কত টাকা কেটে গেল, কত টাকা ঢুকলো, সেগুলো আমরা কিন্তু মোবাইলের থ্রু দিয়ে এখন ঘরে বসে দেখতে পাচ্ছি। আমার ব্যাংকে গিয়ে জানতে হচ্ছে না বা দেখতে হচ্ছে না। প্রযুক্তিগত উন্নয়ন ঘটছে, প্রযুক্তিগত উন্নয়ন ঘটছে। এই ই কমার্সের মধ্যে দিয়ে বা ই পোর্টালের মধ্যে দিয়ে সরকার করছে কি, একটা কেন্দ্রীয় পোর্টাল তৈরি করেছে। আমরা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 এর পরই আমরা কলেজে যাব, কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করবো। একটা কেন্দ্রীয় পোর্টাল, সেখান থেকে কোন কোন কলেজগুলো রয়েছে, তাদের কাট অফ মার্কস কত, কি কি বিষয় পড়ানো হয়, আমরা শুধুমাত্র সেখান থেকে দেখে নিতে পারবো, চুজ করতে পারবো। আমাদের সুবিধে হয়েছে। তার মানে প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে দিয়ে একদিকে যেমন কৃষিজ উন্নতি বাড়ছে, তেমনি ড্রোন ব্যবস্থার মধ্যে দিয়ে কৃষিজ উন্নতি বাড়ানো হয়েছে। কৃষিজ উন্নতি বাড়ছে, তেমনি আবার যদি মনে করি যে হঠাৎ করে আমি অসুস্থ হয়েছি, সঙ্গে সঙ্গে আমি মোবাইলে বসে আমি দেখতে পারি যে কোন হসপিটালে কোন বেডটা ফাঁকা রয়েছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি ঘটেছে। ফলে
একদিকে শিক্ষার মান বাড়ছে, কৃষিজ উন্নতি ঘটছে, পরিষেবার উন্নতি ঘটছে, তার জন্য দক্ষ শ্রমিকের দরকার হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ বাড়ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, ফলে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি আসছে। নেক্সট আমরা দেখব হচ্ছে পরিবেশ। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির একটা বিষয়। এই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে জল দূষণ ঘটছে, বায়ু দূষণ ঘটছে মানে রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি তেল পোড়াচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, বায়ু দূষণ ঘটছে। ফলে সমস্যা তৈরি হচ্ছে কোথায় না, জনসাধারণের এই দূষণ থেকে স্বাস্থ্যহানি ঘটছে, তারা অসুস্থ হচ্ছে, ফুসফুসে সেই ধোঁয়াগুলো কমছে, অসুস্থ হচ্ছে, স্বাস্থ্যহানি হচ্ছে। ফলে জনসাধারণকে, তাদের যদি স্বাস্থ্যহানি ঘটে তাহলে তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়, হসপিটালে যেতে হয়, এবং দেখা যাচ্ছে বা নার্সিংহোমে যেতে হয়। দেখা যাচ্ছে সেই জনসাধারণের প্রায় 60% আয় শুধুমাত্র তার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য ব্যয় হয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য যদি ব্যয় হয়, একজন গরিব মানুষ, তার আয় নেই, তার যদি আয় 60%-এর বেশি চলে যায়, তাহলে তখন সেই ব্যয়টা মেটানোর জন্য হয় অন্যের কাছ থেকে টাকা ধার করবে চড়া সুদে, অথবা তার যে জমি সম্পত্তি রয়েছে বন্ধক বা মর্টগেজ দেবে। ফলে সেই লোকটা দারিদ্র সীমার নিচে চলে আসবে। তাই দারিদ্রতা সৃষ্টি হবে। দারিদ্রতা যদি সৃষ্টি হয়, ফলে সেটা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির প্রতিবন্ধকতা, সমস্যা। তাই স্থিতিশীল উন্নয়ন প্রয়োজন। আমরা এই স্থিতিশীল উন্নয়ন কাকে বলে আমরা এরপরে আরো বিস্তারিত দেখব। তাই স্থিতিশীল উন্নয়ন প্রয়োজন। তাই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট আমরা যাব আঞ্চলিক বৈষম্য। আঞ্চলিক বৈষম্যতে, তার মানে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির আর একটা বিষয় আমরা দেখে এসেছিলাম, যে বিষয়গুলো করেছিলাম। আঞ্চলিক বৈষম্য হচ্ছে দেশের বা রাজ্যের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে যে সুযোগ, সেই সুযোগের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। শহরে যে পরিমাণ স্বাস্থ্য পরিষেবা রয়েছে, প্রত্যন্ত গ্রামে কিন্তু সেই স্বাস্থ্য সেবা কেন্দ্র সেভাবে গড়ে ওঠেনি। সেই সুযোগ থেকে গ্রামের মানুষগুলো বঞ্চিত হচ্ছে। তার মানে স্বাস্থ্যের সুযোগের ক্ষেত্রে বৈষম্য ঘটল। শিক্ষার ক্ষেত্রে শহরের বুকে যে পরিমাণ স্কুল কলেজ রয়েছে, গ্রামের বুকে দেখতে পাচ্ছি একটা হায়ার সেকেন্ডারি স্কুল প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে, যেটা শহরের ক্ষেত্রে দেখা যাচ্ছে 500 মিটারের মধ্যে দুটো স্কুল রয়েছে। ফলে শিক্ষার ক্ষেত্রেও সুযোগের বৈষম্য রয়েছে। এইগুলোর বৈষম্য কমাতে হবে। যদি কমাতে পারি, তাহলে আরো বেশি জনসাধারণ সক্রিয়ভাবে এই অর্থনৈতিক বৃদ্ধি মূল স্রোতে ফিরতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। ফলে এই বৈষম্যগুলো যদি হ্রাস পায়, তাহলে সমাজে সাম্য বন্টন আসবে। আমরা প্রথমেই বলেছিলাম অর্থনৈতিক বৃদ্ধি আর সাম্য বন্টন ডেফিনেশনের ক্ষেত্রে, সংজ্ঞার ক্ষেত্রে, তাহলে সাম্য বন্টন আসছে। সাম্য বন্টন মানে হচ্ছে জনসাধারণের সার্বিক অংশগ্রহণ ঘটছে, এবং সার্বিক অংশগ্রহণের মধ্যে দিয়ে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি সৃষ্টি হচ্ছে। তাহলে আঞ্চলিক বৈষম্য অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজন। নেক্সট, দ্য লাস্ট ওয়ান, সেটা দেখবো হচ্ছে কৃষিজ উন্নতি। কৃষিজ উন্নতি হচ্ছে, আমরা দেখেছি যে জনসাধারণের প্রায় 55% আমার দেশে, ভারতবর্ষে, আমার দেশের জনসাধারণের প্রায় 55% কৃষিতে নিযুক্ত। কৃষকের আয় বৃদ্ধি প্রয়োজন।
জীবনযাত্রার মানে বৃদ্ধির জন্য, তাদের কাজের সুযোগের দরকার। প্রশ্ন হচ্ছে, আমরা ঠিক করেছিলাম যে 2022 সালের মধ্যে এই কৃষকদের যে আয় ছিল, 2022 সালের মধ্যে কৃষকদের আয়কে দ্বিগুণ করব, কিন্তু কোভিড পরিস্থিতি সেই জায়গাটাকে, সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে বাধা দিয়েছে। তাই যত কৃষিজ উন্নতি ঘটবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, কর্মসংস্থানের সুযোগ যত বাড়বে, দারিদ্রতা কমবে, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ঘটবে। নেক্সট, এই এতগুলো বিষয় নিয়ে আমরা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ক্ষেত্রে কিছু বিতর্ক রয়েছে। সেই বিতর্কগুলো কিরকম? যে ভারতের বিভিন্ন পরিকল্পনায় 5 বছরের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, 5 বছরের পরিকল্পনাগুলোতে আমরা দেখিনি যে আমাদের সমস্যা হয়েছিল যে আমরা মাপতে পারিনি বা দেখাতে পারিনি বা বোঝাতে পারিনি যে যে সরকারি যে সমস্ত প্রকল্প তৈরি হয়েছিল, সরকারের যে লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল, সেই লক্ষ্যগুলোর মধ্যে জনসাধারণের অংশ উপকৃত হয়েছে কিনা তা কিন্তু পরিকল্পনায় নেই, পরিকল্পনায় বোঝাই যায়। 2 হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ফলে, তার মানে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি মানে কর্মসংস্থান বাড়ছে, দারিদ্রতা কমছে, প্রযুক্তিগত উন্নয়ন ঘটছে, সাম্য বন্টন আসছে, কৃষিজ উন্নতি হচ্ছে, সব অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিক বিষয়। তাহলে এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ফলে জনসাধারণের কতখানি গরিষ্ঠ কতখানি অংশ প্রভাবিত হয়েছিল, কতখানি প্রভাবিত হয়েছিল, তাদের উপর কি কি প্রভাব পড়েছে, সত্যি কি গরিব মানুষগুলো তাদের জীবনযাত্রার মান অনেকখানি বেড়ে গেছে? এগুলো কিন্তু আমরা পরিকল্পনাগুলোতে সেইভাবে বুঝতে পারিনি। নেক্সট, তাহলে এছাড়াও যে সমস্ত সম্প্রদায়, এসসি, এসটি, মাইনরিটিস, তাদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, তাদের মূল স্রোতে তাদেরকে তুলে আনার জন্য সেই সুবিধেগুলো তাদের কাছে সঠিকভাবে পৌঁছেছিল কিনা, কতখানি পৌঁছেছিল, সে সম্পর্কেও কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি, যেটা ছিল অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ক্ষেত্রে একটা বিশেষ বিতর্কের দিক। নেক্সট, এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে মাপবো কিভাবে, মানে কোন দিক থেকে আমরা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে ছড়িয়ে দিতে চাই, সমাজের সমগ্র জনসাধারণের কাছে এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কিভাবে পৌঁছে দিতে চাই, অর্থাৎ অর্থনৈতিক বৃদ্ধি ঘটছে, সমৃদ্ধি ঘটছে দেশে, সেই অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে দেশের সমস্ত জনসাধারণকে কি করে অঙ্গীভূত করব, সার্বিকভাবে অংশগ্রহণ করাবো। তার জন্য 4টে পন্থা আমরা নিয়েছি। এই 4টে পন্থা হচ্ছে, একটা হচ্ছে উপর থেকে নিচ বা টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হচ্ছে কল্যাণকর পন্থা বা ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, একটাকে বলছি নিচ থেকে উপর বা এটাকে বলছি বটম আপ অ্যাপ্রোচ, আর একটাকে বলছি জনসংযোগকারী পন্থা বা পাবলিক পার্টিসিপেশন অ্যাপ্রোচ। এখন প্রশ্ন হচ্ছে যে এই উপর থেকে নিচ যে অ্যাপ্রোচ, অর্থাৎ জনসাধারণকে কিভাবে উপর থেকে নিচ পদ্ধতির মধ্যে দিয়ে, পন্থার মধ্যে দিয়ে আমরা অঙ্গীভূত করব জনসাধারণের সার্বিক অংশকে, বৃহৎ অংশকে, সেটার ক্ষেত্রে আমরা বলি কিভাবে করা যায়। আমরা দেখেছি, আমাদের কনসেপশন আছে, ধারণা আছে, ট্রিকল ডাউন এফেক্ট বা যেটাকে আমরা বলছি ওপর থেকে নিচে পন্থা। এই ওপর থেকে নিচের পন্থার মধ্যে দেখতে পাচ্ছি যে লক্ষ্য ছিল পরিকল্পনাগুলোতে, সরকারের লক্ষ্য ছিল যে ধনী শ্রেণীর আয় আরো বাড়াবে। কেন বাড়াবে, কেন লক্ষ্য নিয়েছিল? ধনী শ্রেণীর আয় যত বাড়বে, সরকার ভেবেছিল যত ধনী শ্রেণীর আয় বাড়বে তা নিচুতলার মানুষের কাছে পৌঁছে যাবে। প্রশ্ন হচ্ছে, সত্যি কি তাই যে বড়লোকের যদি আয় বাড়ে
আমরা তো গরিব লোক হিসেবে বলি যে বড় লোকের যদি আয় বাড়ে তো আমার কি, আমি গরিব লোক। অ্যাকচুয়ালি না, সরকারের কিন্তু লক্ষ্য এরকম ছিল, যত ধনী শ্রেণী আয় বাড়ানো যাবে, তা নিচুর তলা মানুষের কাছে অর্থাৎ গরিব মানুষের কাছে তা ধীরে ধীরে পৌঁছে যাবে। কিভাবে কিভাবে পৌঁছবে? না, সরকার নীতি নিল, সে নীতিতে বলল যে পুঁজিপতি, ব্যবসায়ী, ধনী শ্রেণী এদের উপর কম কর আরোপ করুন, তাদের মুনাফার উপর কম কর আরোপ করুন, তাদের আয়ের উপর কম কর আরোপ করুন। যদি কম কর আরোপ করা হয় তাহলে পুঁজিপতিদের মুনাফা বাড়ছে, পুঁজিপতিদের যদি মুনাফা বাড়ে তাহলে তাদের যত মুনাফা বাড়বে তারা বিনিয়োগের পরিমাণ বাড়াবে, ইনভেস্টমেন্ট বাড়াবে, তার মুনাফা যত বাড়বে বিনিয়োগ বাড়াবে, বিনিয়োগ যত বাড়বে দেশে উৎপাদিত দ্রব্যের পরিমাণ বা দ্রব্য এবং সেবার উৎপাদনের পরিমাণ বাড়বে, ফলে যত উৎপাদন বাড়বে দ্রব্যের যোগান তত বৃদ্ধি পাবে, সমাজের ওই দ্রব্যের যোগান তত বৃদ্ধি পাবে। দ্রব্যের যোগান যদি বৃদ্ধি পায়, আমরা দেখেছিলাম চাহিদা এবং যোগানের মধ্যে দিয়ে ভারসাম্য, দাম নির্ধারিত হয়, এবং আমরা পড়ে এসেছিলাম ফার্স্ট সেমিস্টার যে একই স্থির দামে যদি যোগান বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য দাম নিচের দিকে নামে, তার মানে দাম কমবে। যত যোগান বাড়বে দ্রব্যের দাম তত কমবে, দ্রব্যের দাম যত কমবে সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতা তত বাড়বে, যত ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে সাধারণ মানুষের, গরিব মানুষের তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তাদের জীবনযাত্রার মান বাড়বে। যদি দাম কমে কোন জিনিসের, চালের দাম কমে গেল, চালের দাম যদি কমে যায় তাহলে আগে যে পয়সাটায় সে চাল কিনতো এখন তার থেকে কম পয়সায় চাল কিনছে, ফলে বাকি পয়সাটা দিয়ে সে অন্য কোনো জিনিস কিনতে পারছে, ফলে তার ক্রয় ক্ষমতা বাড়ছে, গরিব মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। শুরু করেছিলাম কিন্তু ধনী শ্রেণীর উপর কম কর আরোপ করে, তার মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, ফলে তাদের জীবনযাত্রার মানের বৃদ্ধি ঘটছে, আর জীবনযাত্রার মানের যদি বৃদ্ধি ঘটে তার মানে ধনী শ্রেণীর আয় তার পুনর্বন্টন ঘটালাম, পুনর্বন্টন ঘটানো হলো, যেটাকে আমরা বলছি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। তার মানে এই যে বন্টন, সমবন্টন তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। তার মানে উপর থেকে নিচ এই পদ্ধতির মধ্যে দিয়ে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে আয়ত্ত করার চেষ্টা করা হয়েছিল। এরপর আমরা দেখব দ্বিতীয় পথ, সেটা হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স বা কল্যাণকর পথ। কল্যাণকর পথ হচ্ছে কিভাবে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি আসছে, সেটা হচ্ছে যে চলো দেশের সম্পদ সেটাকে কস্ট বেনিফিট পদ্ধতিতে জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে, জনসাধারণের কাছে যত পৌঁছানো যাবে কল্যাণকর লাভ যেটা আসবে তার বন্টন সৃষ্টি হবে, তার কার্যকারিতা বাড়বে, এবং কার্যকারিতা এবং বন্টন যত বৃদ্ধি পাবে সেই বন্টনটাকেই তো আমরা বলেছিলাম অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। তাই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ত্বরান্বিত হবে, এগিয়ে যাবে। তার মানে ওয়েলফেয়ার ইকোনমিক্স বা কল্যাণকর পন্থা একটা পথ। নেক্সট যাব হচ্ছে নিচ থেকে উপর, যেটা এই মুহূর্তে আমরা গ্রহণ করেছি। এই মুহূর্তে আমরা দেখছি কিভাবে নিচ থেকে উপরের মধ্যে দিয়ে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে বাড়ানো যায়। তার জন্য করেছি কি, আমরা শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রিতভূত করেছি, পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্য, তার মানে শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটল। নিচের তলার এক্ষেত্রে এই পদ্ধতিতে নিচের তলার এতদিন তো দেখতাম ধনীদের আয় ধীরে ধীরে নিচের তলায় আসছে,
এখানে দেখবো মানে উপর থেকে নিচে ছিল ধনীরা ছিল হচ্ছে অবদানকারী, আর নিচুর তলা ছিল গ্রহণকারী। কিন্তু এই পদ্ধতিতে দেখব নিচের তলার মানুষ তারা অবদানকারী, আর ধনী শ্রেণীর মানুষ হচ্ছে তা গ্রহণকারী। কিরকম না, নিচের তলার জনসাধারণ, আমরা করলাম কি জনধন একটা এক্সাম্পল দিয়ে বলি, যে নিচের তলার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এখানে পাশাপাশি দুটো পিরামিড দেখতে পাচ্ছি। এই পিরামিডে এটা হচ্ছে নিচের তলার জনসাধারণ, এটা হচ্ছে পপুলেশন পিরামিড বা জনসংখ্যার পিরামিড। ওপর তলায় ধনী শ্রেণীর সংখ্যা তো কম, নিচের তলার গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। আর এটা হচ্ছে ওয়েলথ পিরামিড। এই ওয়েলথ পিরামিডে যারা গরিব মানুষ তাদের সম্পদ কম, উপরের মানুষ তাদের সম্পদ অনেক বেশি। এখন মজাটা হচ্ছে যে সরকার করলো কি, জনধন যোজনার মধ্যে দিয়ে প্রত্যেকটা গরিব মানুষের, সাধারণ গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিল। ব্যাংক অ্যাকাউন্ট যদি খুলে দেয় জনসাধারণ, সে তাদের ন্যূনতম আয় ব্যাংকে গিয়ে নিরাপদ ভাবে রাখবার জন্য ব্যাংকে জমা দেয়, তাদের অ্যাকাউন্টে জমা দেয়। ফলে বারে বারে তাদের আয় যখন জমা দিচ্ছে তাদের মধ্যে সঞ্চয় স্পৃহা তৈরি হচ্ছে, ফলে একটা সঞ্চয় অভ্যেস তৈরি হচ্ছে। এই সঞ্চয় অভ্যেস যখন তৈরি হলো, তবে ব্যাংকের ঘরে সেই তাদের সঞ্চয় জমা পড়ছে, ব্যাংক সেই সঞ্চয়টা বিনিয়োগকারীদের দিচ্ছে, বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়াচ্ছে, সেটা ঋণ নিয়ে, ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে বিনিয়োগ বাড়াচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এই ছিল গরিব জনসাধারণ, তাদের অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছিল, ব্যাংক অ্যাকাউন্ট। ফলে তারা এখন অবদানকারী, কন্ট্রিবিউটর, তারা এখন অবদানকারী, তারা অবদানকারী। আর রিসেপ্টর বা গ্রহণ করছে কারা? ব্যাংকের থেকে সেই সঞ্চয়গুলো নিয়ে এই বিনিয়োগকারী যারা ধনী শ্রেণী, পুঁজিপতি, তাদের হাতে সেই অর্থটা গিয়ে পৌঁছচ্ছে, মানে তারা হচ্ছে রিসেপ্টর, তারা নিচ্ছে। তার মানে ডেফিনেটলি আমরা বলতে পারি যে নিচের তলার লোকেদের অর্থ গিয়ে পৌঁছচ্ছে হচ্ছে উপর তলায়। এটাকে বলছি হচ্ছে নিচ থেকে উপর পন্থা। নেক্সট যাব, তার মানে উপর, নিচ থেকে উপর পন্থা বলেছি। এরপর যাব হচ্ছে পাবলিক রিলেশন অ্যাপ্রোচ। এর মধ্যে দিয়ে কি করে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি আসছে। পাবলিক রিলেশন অ্যাপ্রোচে বা জনসংযোগকারী পন্থার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে অর্থনৈতিক উন্নয়নের ধারায় জনসাধারণের অংশগ্রহণ যত বাড়ানো যায়। তার মানে জনসাধারণকে যদি একত্রীভূত করা যায়, তাদের ভাবনা চিন্তা যদি মৌলিক পরিবর্তন আনা যায়, ধীরে ধীরে আমরা বলছি চলো কৃত্রিম বুদ্ধিমত্তা, হাই সেকেন্ডারি কাউন্সিলও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আলাদা বিষয় হিসেবে পড়াচ্ছে, স্কুলে দিয়েছে। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর দিকে ধীরে ধীরে মানুষকে তাদের ভাবনা চিন্তার পরিবর্তন ঘটানো হচ্ছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় ব্যবহার করা যায়, কোথায় কোথায় তার পরিধি রয়েছে, সেগুলো ভাবনা চিন্তার মধ্যে মানুষের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে মানব সম্পদের ওই প্রযুক্তিগত উন্নতির দক্ষতাকে দিকে নজর দেওয়া হচ্ছে। ফলে মানব সম্পদের ব্যবহার ঘটছে সেই জায়গায়, এবং মানব সম্পদের ব্যবহার যত ঘটবে, জনসাধারণের অংশগ্রহণ তত বাড়বে, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি তত আসবে। তাহলে এটা হচ্ছে জনসংযোগকারী পন্থা। এরপর আমরা দেখব যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে বিপুল জনসংখ্যা, 144 কোটি লোক।
বিপুল জনসংখ্যা, সবাইকে এই বৃদ্ধির মধ্যে নিয়ে আসা ভীষণ কষ্টকর, দুরূহ। তবু আমরা চেষ্টা করছি। নেক্সট, যে জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানো, এই বিশাল পরিমাণ জনসংখ্যা তাদের জীবনের মৌলিক প্রয়োজনগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজনগুলোকে মেটানো ভীষণ ভীষণ সমস্যাজনক। নেক্সট, যেমন মৌলিক প্রয়োজন বলতে, ন্যূনতম প্রয়োজন বলতে ন্যূনতম শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি। এবং দেখতে পাচ্ছি যে দারিদ্র সীমার নিচে এখনো পর্যন্ত প্রায় 22% লোক, জনসাধারণ আমার দেশের অবস্থান করছে। সমস্যা হচ্ছে অস্থিতিশীল উন্নয়ন, জলদূষণ, বায়ু দূষণ, ভূমি দূষণ, অস্থিতিশীল উন্নয়ন। সমস্যা হচ্ছে যে যে এই জলদূষণ, বায়ু দূষণকে কি করে রোধ করব। এই সমস্ত সমস্যাগুলোকে সরকার চেষ্টা করছে, যে বহু প্রকল্পের প্রয়োগ ঘটিয়েছে সরকার, এবং তার জন্য এই স্থিতিশীল উন্নয়ন দরকার। অস্থিতিশীল উন্নয়নের সমস্যাকে মেটানোর জন্য, তার জন্য ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার 17 লক্ষ দফা রয়েছে। সেই 17 লক্ষ দফা প্রয়োগের চেষ্টা চলছে। আমরা করব স্থিতিশীল উন্নয়নকে আরো ডিটেইলড এর পরে, প্রয়োগের চেষ্টা চলছে। আমরা দেখতে পারবো আমাদের এই মুহূর্তের কি অবস্থায় আমরা রয়েছি, সেটা দেখবার জন্য আমরা দেখব হচ্ছে যে সোশ্যাল ইকুইটি ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, এগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে প্রকৃত অবস্থায় কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কতখানি আমরা আনতে পেরেছি। নেক্সট, শিক্ষা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির একটা দিক অবশ্যই ভাব। সেই শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সবচেয়ে বড় বিপুল বিপদ, সাংঘাতিক বিপদের জায়গা, সেটা হচ্ছে যে নন গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন রয়েছে। সেই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের নাম হচ্ছে প্রথম। তারা একটা সার্ভে করেছিল। সেই সার্ভেতে দেখা গেছে যে ক্লাস 7 যে ছেলে ক্লাস 7 উঠেছে, সেই ছেলেটা ক্লাস 2 পড়ানোর, ক্লাস 2 এর কোনো বই পড়বার মতো ক্ষমতা তৈরি হয়নি। ভয়ঙ্কর, ভয়ঙ্কর সমস্যা। দক্ষতাতে আমরা পিছিয়ে রয়েছি। 2030 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে 30,000 কর্মসংস্থান বৃদ্ধির ভাবনা চলছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সেই রকম দক্ষ শ্রমিক আমরা তৈরি করতে পারছি না, পারবো কিনা সন্দেহ আছে, চেষ্টা চালাচ্ছি। নেক্সট, শিক্ষাকে আমাদের সকলের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের সমস্যার জায়গা। আমাদের দেখেছি হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তা। আভ্যন্তরীণ নিরাপত্তার জায়গা থেকে আমরা দেখছি হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তা কিরকম না, কালো টাকা, ব্ল্যাক মানি, মানি লন্ডারিং। এই কালো টাকা, ব্ল্যাক মানি, মানি লন্ডারিং হচ্ছে। দেখেছি বিজয় মালিয়া প্রচুর টাকা নিয়ে চলে গেছে এদেশ থেকে বিদেশে, ফলে সেই তার আয়ের উপর সরকার যে কর আরোপ করতে পারত, সরকারি রাজস্ব যতখানি হতে পারত সেটা হলো না, সরকারি রাজস্ব ততখানি এলো না। সরকারি রাজস্ব যদি আসতো, সেই অর্থটা সরকার ভর্তুকি হিসেবে গরিব জনসাধারণের কাছে, নিচু তলার জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারত, বন্টন ব্যবস্থা, সুষ্ঠু বন্টন ব্যবস্থা আসতো। সেটা কিন্তু হলো না, শুধুমাত্র মানি লন্ডারিং এর জন্য বা ব্ল্যাক মানির জন্য, কালো টাকার জন্য। ফলে ভর্তুকি যদি কমে সরকারের এই মানি লন্ডারিং এর ফলে, কালো টাকার যত সৃষ্টি হবে তার ফলে কৃষিতে ভর্তুকি কমবে। কৃষিতে ভর্তুকি কমলে কৃষকদের
যেটা কম পয়সায় কীটনাশক রাসায়নিক সার কিনতে পারছে না, ফলে স্বল্প উৎপাদনশীলতা সৃষ্টি হচ্ছে। কৃষিতে স্বল্প উৎপাদনশীলতা তৈরি হলে ভর্তুকি যদি কমে, তাহলে কৃষকের আয় বাড়ছে না, ফলে বাড়ছে না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের জনসংখ্যার একটা বিপুল অংশ কৃষিতে নিয়োজিত হয়ে রয়েছে। ফলে কৃষিতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে, কিন্তু পারছি না আমরা। স্বল্প উৎপাদনশীলতার জন্য আমাদের সমস্যা তৈরি হয়েছে, ফলে বেকারত্ব আসছে। আর্থিক ঘাটতির ফলে ফান্ড ক্রাঞ্চ যদি হয় তাহলে যে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেত, সেই পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, ফলে বেকারত্ব বাড়ছে। যে পরিমাণ আর্থিক ঘাটতির দরুন যে পরিমাণ হসপিটাল তৈরি করতে পারতাম, স্বাস্থ্য সেবা কেন্দ্র তৈরি করতে পারতাম, বিদ্যালয় তৈরি করতে পারতাম, তৈরি করতে পারছি না। তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রেও সমস্যা আছে। আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা জেনারেলি জানি স্বাস্থ্যবান সক্ষম প্রজন্ম, স্বাস্থ্যবান জনসংখ্যা, তাদের উৎপাদনশীলতা বেশি। কিন্তু বাস্তবে আমরা এটাকে মাপবো কি করে যে সত্যি আমাদের কর্মক্ষম জনসংখ্যা বা স্বাস্থ্যবান জনসংখ্যার উৎপাদনশীলতা বেশি হয়েছে না কম হয়েছে? দেখতে পেয়েছি আমরা, তার জন্য আমরা দেখতে পাচ্ছি গ্রামের বুকে, আমরা দেখতে পাচ্ছি বহু মহিলা প্রসবকালীন মারা যাচ্ছে, বহু শিশু স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে গঠিত হয়নি বলে বহু শিশু মারা যাচ্ছে। তার জন্য আমরা দেখছি হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, আমরা দেখছি ম্যাটারনাল মর্টালিটি রেট, মায়ের মৃত্যুর হার, শিশুর মৃত্যুর হার, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এগুলো দেখছি আমার দেশে অত্যন্ত বেশি হয়ে রয়েছে। এখনো সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। তার মানে এইগুলো ছিল হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির সমস্যা। এখন এই প্রসঙ্গে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে বাড়াতে হবে। এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে বাড়াতে গেলে আমাদের কি কি প্রকল্প আমরা নেব? অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে বাড়াতে গেলে কৃষির ক্ষেত্রে আমরা সরকারি প্রকল্প, ইনাম আছে, ফসল বীমা, ফুড পার্ক, মেক ইন ইন্ডিয়া, উদান, সাগর মেলা মানে বিভিন্ন সড়ক তৈরি করা, পরিকাঠামো তৈরি করা, স্টার্ট আপ ইন্ডিয়া, নতুন উদ্যোক্তার সৃষ্টি করা, ডিজিটাল ইন্ডিয়া, ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো, স্মার্ট সিটিজ, মুদ্রা, এগুলো প্রকল্প নেওয়া হয়েছে। মানব উন্নয়নের জন্য আমরা কি নিয়েছি? মানব উন্নয়নের জন্য নিয়েছি হচ্ছে যোগা, খেলো ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ এমিনেন্স তৈরি করেছি, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্বতন্ত্রতা দিয়েছি, সাম্যতা, নিরাপত্তা এবং বিশ্বাসের জন্য যে প্রকল্প নিয়েছি তার জন্য রয়েছে সোলার অ্যালিয়েন্স, উজালা যোজনা, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, সেখানকার মহিলারা তার আগে কয়লা, কাঠ এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করত, ফলে স্বাস্থ্যহানি ঘটত, ফলে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য খরচা বাড়ত। তার জন্য সরকার করলো কি, বিনে পয়সা তাদেরকে, যারা দারিদ্র সীমার নিচে রয়েছে তাদেরকে গ্যাস সংযোগ দিল। তাই উজালা যোজনা তৈরি হয়েছে, স্বচ্ছ ভারত মিশন তৈরি হয়েছে। তার মানে এগুলো সব সাম্যতা, নিরাপত্তা এবং বিশ্বাসের দিকে দৃষ্টি রেখে। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এর জন্য আমরা করেছি হচ্ছে জনধন যোজনা, আধার লেজিসলেশন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সরকারি ভর্তুকি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এগুলো আমরা তৈরি করেছি। চেষ্টা করছি এই প্রকল্পগুলোর মধ্যে দিয়ে যত পরিমাণ জনসাধারণকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে পারি, যার মধ্যে দিয়ে অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি আসবে।
মোটামুটি ভাবে আশা করি এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি জায়গাটা আমরা দেখতে পেয়েছি। এখন এই প্রশ্ন, এই জায়গা থেকে এই, তার মানে এটা ছিল সাবসেকশন এ। এই পার্টে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কনটেক্সটে কি কি প্রশ্ন আসতে পারে? যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলে, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং কর্মসংস্থানের মধ্যে সম্পর্ক লেখো, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির একটা বৈশিষ্ট্য উল্লেখ করো, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির সঙ্গে টেকসই উন্নয়ন, টেকসই উন্নয়ন মানে স্থিতিশীল উন্নয়নের সম্পর্ক দেখাও, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও সাধারণ অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে পার্থক্য দেখাও। এগুলো ছিল 2 মার্কসের কোশ্চেন। সব 6 মার্কসের কোশ্চেন এই জায়গায় দাঁড়িয়ে 6 মার্কসের কোশ্চেন বা 6 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ভারতের পরিপ্রেক্ষিতের গুরুত্ব আলোচনা করো। আমরা বলতে আরো কোশ্চেন গুলো হচ্ছে 6 মার্কসের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত 3টে সূচক ব্যাখ্যা করো। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির অন্তর্ভুক্ত 3টি বিষয় আলোচনা করো। এছাড়াও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির সমস্যাগুলো কোথায়, এই নিয়ে আমাদের তৈরি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির, এটা হচ্ছে সাবসেকশন পার্ট এ। মিনিং বলেছি, অর্থ বলেছি, বিষয়সমূহ বলেছি, পরিকল্পনা কৌশল বলেছি, পরামর্শ দিয়েছি, সরকারি প্রকল্প, সেই প্রকল্পগুলোকে দেখিয়েছি। এই জায়গা থেকে আমাদের সাবসেকশন পার্টে আমরা শেষ করছি।